আসসালামু আলাইকুম। আবার ফিরে এসেছি কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টারের উপরে। আমরা মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল দেখাবো এই সেকশনে। তার আগে ছোট একটা জিনিস একটু কভার করে নেই। আমরা আগে ওয়েট প্রবলেমে ওয়েট দেওয়া ছিল, ওয়েট অফ ডেট আর ওয়েট অফ ইকুইটি, সেটা দেওয়া ছিল এই বেসিসে যে ধরে নেই যে আমাদের লং টার্মে একটা পলিসি আছে যে সবসময় আমাদের অ্যাভারেজ 30% ডেট ক্যাপিটাল থাকবে আর 70% ইকুইটি ক্যাপিটাল থাকবে, বা 40-60 যেটাই হোক। তাহলে আমরা সেটা আমাদের WACC ইকুয়েশনে ইউজ করব। দুটো অল্টারনেটিভ আছে, আপনি বুক ভ্যালু ওয়েট ইউজ করতে পারেন ব্যালেন্স শিটের উপরে ভিত্তি করে, ব্যালেন্স শিটের উপরে যে নাম্বার ব্যালেন্স শিটের যে নাম্বার আছে তার ভিত্তিতে। এটা একটু ইনকারেক্ট, একটু ডিসেপটিভ হয়, কারণ বুক ভ্যালুতে ঠিক মতন বর্তমান বাজার দামটা পাওয়া যায় না। আর একটা হচ্ছে মার্কেট ভ্যালু ওয়েট। মার্কেট ভ্যালু ওয়েট হচ্ছে আপনি যখন টোটাল ক্যাপিটালটা ধরবেন তখন আপনার ব্যালেন্স শিটে যে ডেট ক্যাপিটাল আছে আর ইকুইটি ক্যাপিটাল আছে সেটা মার্কেট ভ্যালু দেখে ব্যবহার করতে পারবেন, দিয়ে ওয়েটগুলো বের করতে পারবেন। তবে মার্কেট ভ্যালু খুব বেশি ফ্লাকচুয়েশন করে। আমার সাজেশন সবসময় থাকবে যে আপনি আপনার টার্গেট স্ট্রাকচারটা ইউজ করবেন। মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল বলতে গেলে কি করব সেখানে? ডিফারেন্সটা হচ্ছে যে আমাকে নতুন শেয়ার ইস্যু করতে হবে। এখন শেয়ার হোল্ডারদের ক্যাপিটালটা কোথা থেকে আসে? দুটো জায়গা আছে। একটা হচ্ছে যে আপনি যে প্রফিটের যে অংশটা ডিস্ট্রিবিউট করেননি ডিভিডেন্ড হিসাবে, সেটা কিন্তু কোম্পানিতে রয়ে গেছে, সেটা মালিক কিন্তু শেয়ার হোল্ডাররা। তখন যখন আমি গর্ডন গ্রোথ মডেল ইউজ করি তখন সেটা হচ্ছে কস্ট অফ রিটেইন আর্নিং, সেটা আমি ফেরত দেইনি। আমি শেয়ার হোল্ডারদের বলছি যে এই টাকা আমি ইউজ করব ফর ডেভেলপমেন্ট, ফর নিউ প্রজেক্টস। তারা এই টাকার উপরে আগে যে রিটার্ন দিয়ে এসেছি, ধরেন 25%, সেরকম রিটার্ন এক্সপেক্ট করি। তো শেয়ার হোল্ডাররা তাদের ডিভিডেন্ডের টাকা নিয়ে কি করবেন? এটা তো তাদের ফ্রি মানি, অতিরিক্ত মানি, এটা আটকে রাখার মতো টাকা। তো তারা 25% যদি যেখানে জানে যেখান থেকে 25% আসে সেখান থেকে তো টাকা সরানোর প্রশ্ন আসবে না, সেখানে তারা টাকা দিতে রাজি হবে। এখন নতুন যদি খুব বড় প্রজেক্ট, স্পেশালি বড় প্রজেক্ট হয়, তাহলে আপনাকে নতুন শেয়ার ইস্যু করতে হবে। নতুন শেয়ার ইস্যু করতে গেলে আপনাকে একটা ফ্লোটেশন কস্ট দিতে হয়, নানা রকম প্রসেস আছে। প্রসেসের মধ্যে আছে যে আপনাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্রুভাল নিতে হবে, সেজন্য একটা টাকাও জমা দেওয়া লাগে আপনার সাবজেক্ট টু দি অ্যামাউন্ট। তারপরে এই পারমিশনটা পেলে আবার ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জে সেটা বলতে হবে। তারপরে আপনি ব্যাংক নিয়োগ করবেন, ব্যাংক আপনার এই টাকাগুলো, লোকজন ব্যাংকে যে শেয়ার হোল্ডাররা ব্যাংকে যে টাকা জমা দিয়ে আসবে, ব্যাংক একটা সময় পরে সব টাকা জমা নিয়ে তখন আপনাকে দেবে। ব্যাংকের একটা বড় ফি আছে, একটা ব্যাংক হয়তো একা করতে পারবে না, ফলে 6-7টা ব্যাংক একসাথে গ্রুপ করে আমরা বলি, সেখানে ব্যাংকের সিন্ডিকেট এই টাকা তুলে আপনার হাতে তুলে দেবে। তারপরে আপনাকে আবার রিপোর্ট করতে হবে যে এই টাকাটা কিভাবে আপনি ইউজ করলেন। তো এদের এই অনেকগুলো খরচ আছে যখন নতুন শেয়ার আপনি ইস্যু করেন। তো এটা বের করতে গেলে আমি এই ইকুয়েশনটা যখন ইউজ করি তখন এই এফ, এটা আছে ফ্লোটেশন কস্ট। কেমন? এই ট্যাক্স রিবেট কথাটা একটু আমরা কেটে দেব, ট্যাক্স রিবেটটা এখানে প্রয়োজন নেই। আমরা সিম্পলি এরকমই ধরবো যে আমার ফ্লোটেশন কস্টটা জানতে হবে। এটা কিন্তু বাংলাদেশে প্রায় 25% পর্যন্ত হতে পারে, 25% পর্যন্ত হতে পারে। নর্মালি 15 থেকে 20% আমরা ধরে নেই।
যদি এটা করি যে পার্সেন্ট হিসাবে ধরি, তাহলে আমি এই ইকুয়েশনটা ইউজ করব। আর এই ইকুয়েশনটা ইউজ করব যখন আমি আসলে এই জিনিসটা তো ঠিক করিনি, বলে গেছি যে এটা কেটে দিতে হবে, এটা না। আর একটা হচ্ছে যে আমি জানতে পারবো যে নেট প্রসিড কত হতে পারে। আপনি প্রথমে হিসাব করবেন যে বাজারে শেয়ারের দাম চলছে ধরেন 30 টাকা করে। 30 টাকা করে যারা শেয়ার কিনছে না, নতুন শেয়ার কিনলে দিলে তো তারা সেই টাকায় শেয়ার কিনবে না, শেয়ার সাপ্লাই বেড়ে যাবে, শেয়ারের দাম একটু কমে আসা ঠিক কথা। ফলে নর্মালি আপনি একটু কম দামে নতুন শেয়ার অফার করবেন এবং তার একটা অংশ কিন্তু এই ফ্লোটেশন কস্টে চলে যাবে। তা আপনাকে যদি বলা হয় নেট অ্যামাউন্টটা দেওয়া আছে যে পার শেয়ার যখন ব্যাংকের সাথে নেগোসিয়েশন হচ্ছে, যে ইস্যু ম্যানেজার যখন আপনি নিয়োগ দেবেন, সে বলে দেবে যে বাজারে টাকা পার শেয়ার এত আছে, আপনি হয়তো এখন বাজারে নতুন শেয়ার ইস্যু করলে প্রত্যেক টাকা সব খরচের পরে নেট 25 টাকা পাবেন। তখন আপনার এই ইকুয়েশনে আপনি D1 ডিভাইড বাই নেট প্রসিডস এই ইকুয়েশনটা ইউজ করবেন। এটা সব সময় একটু নর্মাল KE থেকে বেশি হবে, KS যখন বলবো নতুন শেয়ার যখন আমি বাজারে ইস্যু করছি। আর যেহেতু এটা যাবে কস্ট অফ ক্যাপিটাল ইকুয়েশনের মধ্যে, তখন আপনার কস্ট অফ ক্যাপিটালটাও বেড়ে যাবে। মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল তখনই বলছি যখন আমাকে নতুন করে শেয়ার বাজারে ছাড়তে হবে, তখন আমার ডিসকাউন্ট রেট নতুন টাকার জন্য, যেহেতু তারা হয়তো আপনাকে এই টাকাটা দিচ্ছে কিন্তু আপনি তো এই টাকাটা পাচ্ছেন না, আপনি রিটার্ন পাবেন, ইনভেস্টর ভাবে যে সে এত টাকা ইনভেস্ট করেছে, তার উপরে যে ডিভিডেন্ড পাওয়ার কথা সেটা পাবে, কিন্তু কোম্পানিতে আরো কম টাকা পেয়েছে, ফলে তাকে কোম্পানিকে আরো বেশি রিটার্ন জেনারেট করতে হবে। কেমন? তো মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল তখনই যখন আপনার আর রিটেইন আর্নিংস যথেষ্ট নেই, এখন তাহলে আমার একটা জানার ব্যাপার হচ্ছে যে কোন সময়ে আমি জানবো যে আমার রিটেইন আর্নিংস শেষ হয়ে যাচ্ছে। ধরে নেব যে কোম্পানির ডেট রেশিওটা স্টেবল, চেঞ্জ হবে না, নতুন যত প্রজেক্টই থাকুক সব প্রজেক্টের ক্যাপিটাল স্ট্রাকচারে আমি যখন ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কম্পিউট করব, তখন WD আর WE একই থাকবে। এই ব্রেক পয়েন্টটা কিভাবে আমরা কম্পিউট করি, একটা এক্সাম্পল দেখেন এখানে। কেমন? এখানে বলা আছে যে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার বা টার্গেট ক্যাপিটাল স্ট্রাকচার 35% ডেট আর তাহলে 65% equity, ডিভিডেন্ড যা প্রফিট হয় তার 60% ডিভিডেন্ড দিয়ে দেওয়া হয়, তাহলে 40% রাখা হয়। আর ডিভিডেন্ডটা দেওয়া হবে গত বছরের প্রফিটের উপরে। কেমন? আর তার উপরে যদি 3.4 টাকা দেওয়া প্রফিট হয়ে থাকে, তার 60% D1 হবে, আর কত শেয়ার আপনার আছে সেটা জানতে হবে। কেমন? তাহলে আমরা এখন যাব, এক্সেলে যাব, সেখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে ব্রেক পয়েন্ট আমরা কিভাবে বের করি। ব্রেক পয়েন্টটা বের করার আগে আমাদের যেটা জানা দরকার প্রথমত, সেটা হচ্ছে যে আমাদের টোটাল রিটেইন আর্নিংস কত। সেটা যদি টোটাল প্রফিট আমরা জানি, তাহলে সেখান থেকে হয়তো বের করতে পারবো। আমাদের এই যে এক্সাম্পল যে ইকুয়েশনটা দেওয়া আছে, সেখানে বলা আছে যে EPS, এটাকে যদি আমি নাম্বার অফ শেয়ারস দিয়ে
গুণ করি তাহলে আমি কিন্তু টোটাল প্রফিট পেয়ে যাব। বাস্তবে হয়তো আপনি এটা আপনার কোম্পানি থেকে সরাসরি পাবেন, আমাকে এখানে ক্যালকুলেট করতে হচ্ছে 3.4 টাইমস, এটা হচ্ছে 85 মিলিয়ন শেয়ার। তাহলে এই পরিমাণ টাকা প্রফিট ছিল। আপনি এখন ডিভিডেন্ড দেবেন, আমরা কত পার্সেন্ট বলেছিলাম, ডিভিডেন্ড হচ্ছে 60%। 60% ডিভিডেন্ড দিলে আপনাকে দিতে হবে এই পরিমাণ টাকা, আর বাকিটা হবে রিটেইন আর্নিংস। এই টাকাটা শেয়ার হোল্ডারদের পাওনা, কিন্তু আপনার কোম্পানিতে রেখে দিচ্ছে, যেহেতু আপনি প্রমিস করেন, ইমপ্লাই করেন যে তারা 25% রিটার্ন এর উপরে দেবে। তাহলে কত টাকা থাকলো আমাদের, এটা থেকে এটা যদি বিয়োগ দেই তাহলে এইটা হচ্ছে আমাদের রিটেইন আর্নিংস। এখন আমার ব্রেক পয়েন্টটা কি হবে? ব্রেক পয়েন্ট যেখানে আমার রিটেইন আর্নিংসটা শেষ হয়ে যাবে। এটার ইকুয়েশনটা হচ্ছে যে অ্যাকচুয়াল, এখানে লিখি অ্যাভেলেবল রিটেইন আর্নিংস, এটাকে ভাগ দিতে হয় WE দিয়ে। ইটা আপনার সাবস্ক্রিপ্টে যাবে। তো আমাদের এই ক্ষেত্রে তাহলে আমরা পাচ্ছি যে এটা হয়তো এখানে লিখতে পারি, আচ্ছা, আমাদের রিটেইন আর্নিংস আছে অ্যাভেলেবল রিটেইন আর্নিংস ডিভাইড বাই WE। নাম্বারগুলো দিতে চেয়েছিলাম, এখানে তো ইকুয়েশনটা আছে। অ্যাভেলেবল রিটেইন আর্নিং হচ্ছে 115,600,000। এটাকে আমি ভাগ দেব 0.65 দিয়ে। কেন? কারণ ক্যাপিটাল স্ট্রাকচারে 35% ডেট, তাহলে 65% হচ্ছে একুইটি। তাহলে আমি যদি কম্পিটিশনটা কমপ্লিট করি তাহলে আপনি দেখতে পাবেন যে এই ফিগারটা আসছে। এর আমি এটাকে 0.65, এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের এই পরিমাণ টোটাল ইনভেস্টমেন্ট at lower discount rate। আপনি যদি এই পরিমাণ ইনভেস্ট করেন তাহলে আপনি WACC কে ডিসকাউন্ট রেট হিসাবে ইউজ করতে পারবেন। এই ব্রেক পয়েন্ট, তার মানে এই যে টোটাল টাকাটা আপনার এটা হচ্ছে 60% equity, আসলে রিটেইন আর্নিংস, এটাকে আপনি গুণ দেন ইকুয়াল টু 0.65 টাইমস দিস। এটা উপরের অঙ্কটা হবে এই ফিগারটা আমি কোনটার সাথে গুণ দিয়েছি, F9 কে তেমন গুণ দিতে হবে F11 এর সাথে। অলরাইট, দেখেন যে এই ফিগারটা আর এই ফিগারটা সমান। আর এর কথাটার মানে হচ্ছে যে আপনাকে নতুন শেয়ার ইস্যু করা লাগবে না, আপনি যদি মোট এত টাকা ক্যাপিটাল বাজেটিং এর জন্য ইউজ করেন। আপনার ম্যাচিং ডেট ক্যাপিটাল আপনাকে কিন্তু বড় করতে হবে, এমন একটা অঙ্ক যেটা 35-65 ক্যাপিটাল স্ট্রাকচারে ভ্যালিড থাকে। তার মানে এটা হবে 0.35 টাইমস এই যে টোটাল অ্যামাউন্টটা। এটা হলো আপনার
equity capital, এটা হলো debt capital, এটা 65%, এটা 35%। তো টোটাল আপনি পেলেন। এটা একটু এখন যদি একটা গ্রাফ দিয়ে এক্সপ্লেইন করার চেষ্টা করি তাহলে দেখবেন যে জিনিসটা দাঁড়াচ্ছে এইরকম। এটা হচ্ছে অ্যামাউন্ট, কত টাকা আপনি ইনভেস্ট করবেন। আর এখানে আমি দেখতে পারি রেট। এই রেটের মধ্যে কিন্তু দুটো রেট আছে। আমি জানতে চাই একটা হচ্ছে যে WACC অথবা MCC, আর পরে এই একই অ্যাক্সিসে আমি IRR দেখাবো। কেমন? এখন আমরা যে নাম্বারটা পেয়েছি তার মানে হচ্ছে আমি যদি এখানে এটা ইউজ করি, ধরেন যে আমরা একটা WACC পেয়েছি, কোনো এক সময় হয়তো ছিল 17.8, আমি এটা বানিয়ে লিখলাম, কিন্তু এটা হচ্ছে WACC ফিগারটা। কেমন? আর এই রেটটা ভ্যালিড ডিসকাউন্ট রেট যতক্ষণ না আপনি এই পরিমাণ টাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্টে খরচ করেন। এটা তাহলে আমি এটা কপি করে এখানে নিয়ে আসি। এইখানের ফিগারটা হচ্ছে এইটা। আপ টু দিস অ্যামাউন্ট আপনার নতুন বছরের যত ক্যাপিটাল বাজেট আছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট হবে এইটা, যদি না আপনি এটা এক্সিড করেন। এটা এক্সিড করলেই আপনার কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাবে, কারণ আপনার নতুন শেয়ার ইস্যু করার খরচটা আপনার কস্ট অফ ক্যাপিটালকে বাড়িয়ে দেবে। তখন আমরা এটাকে মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল বলবো। আর এটাকে বলবো ব্রেক পয়েন্ট এই ফিগারে। এরপরে যদি আপনি ইনভেস্ট করতে চান, আরো টাকা তুলতে চান, তাহলে আপনাকে এই ফিগারটা, এই রেটটা ডিসকাউন্ট রেট হিসাবে ইউজ করতে হবে। এটা এরকম হতে পারে যে আপনি আরো বড় ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আরো একটা জাম্প হতে পারে, তখন এটাকে বলবো MCC2। কারণ যত চাইবেন, ডিমান্ড যত বেশি হবে, কস্ট তত বেশি হবে। তা আমি যদি কোম্পানির IRR দেখার চেষ্টা করি, তখন আমি বলতে পারবো এই টাকাটা দেখে যে আমার এই রেটটা ভ্যালিড 17.8%, যদি আমার ক্যাপিটাল বাজেট লিমিট করি আমি এই টাকায়, এই টাকা খরচ করা পর্যন্ত আমার কাছে রিটেইন আর্নিংস আছে, আমাকে নতুন শেয়ার ইস্যু করতে হবে না। এরপরে যদি আমি আরো কোনো ইনভেস্টমেন্ট করতে চাই, তাহলে আমাকে নতুন শেয়ার ইস্যু করে সেই নতুন প্রজেক্ট ফান্ড করতে হবে, আপনার কস্ট অফ ক্যাপিটালটা বেড়ে যাবে। এখানে আর একটা ছোট একটা জিনিস দিয়ে শেষ করছি, যেটা ক্যাপিটাল রেশনিং বলে পরিচিত। এখানে আমি যে অনেকটা এরকম করে যদি ধরি, এই লাল কালিতে ধরি, যে আমি আমার প্রজেক্টগুলো ক্যাপিটাল বাজেটিং এর এবছর যত প্রজেক্ট আছে সবগুলো আমি সাজাবো ফ্রম হাইয়েস্ট IRR টু লোয়েস্ট IRR। তাহলে এই অ্যাক্সিসে এখন আমি IRR দেব। ধরেন যে প্রথম প্রজেক্টটা খুব ভালো IRR আছে এই পরিমাণ, কিন্তু এটা ইনভেস্ট করতে গেলে আমার এই পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার পরে কিন্তু আমার এই পরিমাণ এক্সট্রা টাকা আছে, আমি তাহলে নেক্সট বেস্টটা ইনভেস্ট করব। এটা একটু ছোট প্রজেক্ট, আমাকে এখনো কিন্তু কোনো, আমি কতগুলো নাম্বার দিই, ধরেন যে এটা মনে করেন যে এটা 26%। কেমন?
এটা হলো আপনার মনে করেন যেটা 23%। তাহলে এই দুটো প্রজেক্ট আমি এবছর ফান্ড করতে পারবো, প্রজেক্ট এ, প্রজেক্ট বি। প্রজেক্ট সি যদি আমি ইনভেস্ট করতে যাই, আমার এই পরিমাণ টাকা টোটাল ইনভেস্টমেন্ট এইটাই আসছে। আমি কিন্তু ব্রেক পয়েন্ট পার হয়ে যাচ্ছি। যেহেতু ব্রেক পয়েন্ট পার হয়ে যাচ্ছি, সেহেতু আমার মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল ডিসকাউন্ট রেট হবে এইটা। আমার নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে এইটা বের করতে হবে। এইটার রেট ধরেন যে এটা আছে, এটা ছিল 23, সেটা হলো 20%। 20% দেব। আর এমসি, এটা তো আইআরআর লাল কালিতে, আর সবুজ কালিতে এটা ধরেন আগে এটা ছিল 17.8%, এটা এখন ধরেন 19%। তো এই প্রজেক্টে ইনভেস্ট করতে পারবো, এটার আইআরআর আমার কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি আছে, কিন্তু আমাকে নতুন শেয়ার ইস্যু করতে হবে। এবং এর পরের প্রজেক্টটা সম্ভবত আমি ইনভেস্ট করতে পারবো না, সিম্পলি বিকজ আমার আইআরআর এমসিসির নিচে আছে। এটা সম্পূর্ণ রিজেক্ট হবে। আর এই সিটা ইনভেস্ট করব কেবলমাত্র যদি আমি নতুন শেয়ার ইস্যু করতে রাজি হই। তা আমার এরকম প্ল্যান থাকতে পারে যে এবছর আমি নতুন শেয়ার ইস্যু করব না, তাহলে আমার ক্যাপিটাল বাজেট আমি এই পর্যন্তই সীমাবদ্ধ রাখব। কস্ট অফ ক্যাপিটালের উপরে আমার ডিসকাশন এখানেই শেষ, এই চ্যাপ্টারটা শেষ। পরে যদি সুযোগ পাই তখন আমরা ডিভিডেন্ড নিয়ে কথা বলবো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ বিদায়।